দুঃখিত, আসলে জাস্ট ক্লাসরুমটা একটু চেঞ্জ করতে হলো। হ্যাঁ, এটার জন্য কিছু মনে করবেন না সবাই। ক্লাসরুমটা চেঞ্জ করে অন্য ক্লাসে চলে আসছে আর কি। তো আমরা কোথায় ছিলাম? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আপনারা সবাই জানেন অনেক বড় ভূমিকা পালন করেছে, অনেক বড় ভূমিকা পালন করেছে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে। তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই জন্য প্রশ্ন এসে থাকে, এবং এটা কোথায় অবস্থিত, এর পূর্ব নাম কি ছিল, এই ব্যাপারগুলো থেকে আপনাদের প্রশ্ন এসে থাকে। তো এখান থেকে আমরা দেখি আসলে এখান থেকে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নটা আপনার জন্য অর্থাৎ এনটিআরসি এর জন্য আসতে পারে। আমি আবারও বলছি, এনটিআরসি শুধুমাত্র যেগুলো আপনাদের আসবে আমি সেগুলো আপনাদেরকে পড়াবো, আর অন্যগুলো পড়ার দরকার নেই। দেখেন, 26শে মার্চ দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে আপনারা জানেন এম এ হান্নান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এবং নতুন নাম দেন স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। অর্থাৎ এখান থেকে নতুন নামকরণ আসেন স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। আগে ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এখন স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র নাম হয়ে গেল। এরপর 30শে মার্চ প্রায় 2 ঘন্টা 2টা 10 মিনিটে পাকিস্তানি সেনাবাহিনীর বোমাবর্ষণের ফলে কেন্দ্রটি কি হয়ে যায়? ক্ষতিগ্রস্ত হয়। এর পরবর্তী সময় 25শে মে আবার নতুন করে কি করা হয়? এটাকে স্থাপন করা হয়। এই স্থাপনের ক্ষেত্রে ভারত আমাদেরকে অনেক হেল্প করে থাকেন এবং ভারত আমাদেরকে হেল্প করেছেন। তাহলে আপনাদের এখানে প্রশ্ন হচ্ছে, কখন স্বাধীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নামকরণ কি করণ করা হয়? স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের নামকরণ করা হয়। আর হচ্ছে কখন এটা ধ্বংস হয়, আবার কখন পুনরুজ্জীবিত হয় বা পুনরায় কখন স্থাপন করা হয়। এই 3টা ব্যাপার আপনারা এখান থেকে মুখস্থ রাখবেন বা মনে রাখবার চেষ্টা করবেন। এরপর দেখি মূলত কি আসে আপনাদের। জনপ্রিয় কিছু অনুষ্ঠান ছিল তৎকালীন সময়ে, স্বাধীনতার সময় আপনারা সবাই জানেন জনপ্রিয় কিছু অনুষ্ঠান ছিল, অনেক জনপ্রিয় কিছু অনুষ্ঠান ছিল। এখান থেকে মূলত যেটা সবচেয়ে বেশি কাজ করেছে আপনাদের জন্য আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে, কোন গানটা বলেন তো দেখি? কেউ একজন কমেন্টে জানান যে কোন গানটা আমাদের মুক্তিযুদ্ধের জন্য আমাদের রক্তকে মানে কি করতো, গরম করে দিত। কেউ বলতে পারবেন? একজন লেখেন দেখি যদি পারেন। কেউ বলতে পারবেন যে কোন গানটা? একটা গান ছিল বাংলাদেশে, যেই গানে আমাদের রক্ত কি হয়ে যেত, আন্দোলনের জন্য লাফিয়ে পড়তো অটোমেটিক। এবং এখন পর্যন্ত যদি আপনি এই গানটা শোনেন, আমি শিওর যে আপনার রক্ত এখনো গরম হয়ে যাবে এবং আপনার মনে হবে যে এটা আসলেই মুক্তিযুদ্ধের জন্য গান। কেউ বলতে পারছেন না? কেউ বলতে পারছেন না কোন গানটি ছিল? দেখি কে বলতে পারেন। যে পারবেন সে প্রকৃত মুক্তিযোদ্ধা। সরি, মুক্তিযোদ্ধা না, সে হচ্ছে দেশ দেশ ভালোবাসে সে প্রকৃত। দেখি কে বলতে পারেন। আপনাদের নিচ্ছি, কমেন্ট নিচ্ছি, মজা করে ক্লাস করি। ক্লাস তো সবাই পারে, তাই না? সবাই করতেও পারে, সবাই জানে তথ্যগুলো, তবে যেগুলো জানেন না ওগুলো জানাতে চাচ্ছি। হয়নি, হয়নি, হয়নি। 10 জন কমেন্ট করেছেন। দেখতেছি একজন মনে হয় একটু বলেছে, দেখা যাক কে সেটা। আপনারা কিন্তু সার্চ করা যাবে না, লেকচারও দেখা যাবে না। টুম্পা সরকার, ভেরি গুড। টুম্পা সরকারকে থ্যাংক ইউ জানাচ্ছি। একটা মাত্র গান ছিল তৎকালীন সময়, সেটা ছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ঠিক আছে? কি ছিল? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এখন পর্যন্ত আপনি গানটা শুনবেন, আমি চ্যালেঞ্জ দেব, আপনার এখন পর্যন্ত গা হিমশীতল হয়ে যাবে। এখন পর্যন্ত আমরা যুদ্ধে জয়লাভ করেছি, সবকিছুই করেছি, বাট এখন আপনি গানটা শুনেন, ওই ওল্ড ভার্সন যেটা আছে আপনি শুনবেন, আপনার এখন পর্যন্ত শরীরটা কি হবে, একটু গরম হয়ে যাবে যে কি গানটা ছিল। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। দ্যাট ইজ দ্য পয়েন্ট। মানে আমরা কি নিয়ে মূলত যুদ্ধ করেছি, আমাদের একটা গান আমাদেরকে উজ্জীবিত করেছে। আপনারা মুক্তিযুদ্ধের যে মুভিগুলো আছে সেগুলো যদি দেখেন, হাঙ্গর নদীর গ্রেনেড থেকে শুরু করে সেলিনা হোসেনের হাঙ্গর নদীর গ্রেনেড, ওরা 11 জন সংগ্রাম, এই মুভিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সেই গানের কতটা ওখানে কদর ছিল। ওকে, তাহলে এই যে এখানে দেখেন কিছু কিছু গান ছিল তৎকালীন সময়ে, এই গানগুলো মূলত সবচেয়ে বেশি গাওয়া হতো। এই গানগুলো সবচেয়ে বেশি গাওয়া হতো সেটা কি? চরমপত্র। আপনারা সবাই জানেন যে মুক্তিযুদ্ধের সময় চরমপত্র ছিল কার? এম আক্তার মুকুলের। তিনি ঢাকাইয়া ভাষায় চরমপত্র কি করেছিলেন? উচ্চারণ করেছিলেন। ঢাকাইয়া ভাষায় চরমপত্র তিনি করেছিলেন। এটা আপনারা দাগিয়ে নেন, এটা আপনাদের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জল্লাদের দরবার। জল্লাদের দরবার বলতে পাকিস্তানকে বোঝানো হয়েছিল, যে পাকিস্তান একটা জল্লাদ, সেই দরবারে আমরা এখনো বসবাস করতেছি। এটা এটা এখনো আপনাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। বজ্রকণ্ঠ এখানে আছে, দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের অংশ বিশেষ, অর্থাৎ ওই যে এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম, এই ভাষণের অংশ বিশেষ নিয়েও কিন্তু তৎকালীন সময়ে আমরা যুদ্ধ করেছি। তবে সবচেয়ে বেশি আমাদের কাজে লেগেছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আমার কাছে মনে হচ্ছে যে এই গানটা আমি যদি কারো কাছে এখন শুনতে পেতাম, আমার কাছে সবচেয়ে ভালো লাগতো। কেউ পারেন কিনা এই গানটা সুন্দরভাবে গাইতে? বলেন তো দেখি,
হাত তোলেন যদি কেউ পারেন, আমি তার কাছ থেকে এখন গানটা শুনবো, সবাইকে শোনাবো, সমস্যা নেই। কেউ পারেন না, সুর সহকারে পারেন? কেউ পারে না? এই কি বলে, 200 জনের 250 জন মানুষ যদি এই গানটা না পারেন, একজন পারে, কে? সুজন ভাই পারেন নাকি? সুজন ভাই পারেন? আপনি তো হাত তুলেছেন। যে পারেন হাত তোলেন, আমি তার কাছ থেকে গানটা জাস্ট 1 মিনিট শুনবো। কেউ পারেন কি না? সুর সহকারে পারতে হবে। না, সবাই হাত নিচে নামাইলো দেখলাম, তাহলে আর কি হলো? পারি কিন্তু গাইতে লজ্জা, তাহলে তো আর দরকার নেই ওই যে। আচ্ছা আচ্ছা, রুবেল ভাই গাবেন, ঠিক আছে রুবেল ভাই আপনি গাওয়া শুরু করেন, আমরা আপনাকে আনমিউট করেছি। সবাই আমরা শুনবো জাস্ট 30 সেকেন্ড, হ্যাঁ? রুবেল ভাই শুরু করেন আনমিউট করে, একটু মজা করে নেই, কিছু মনে করবেন না, হ্যাঁ? রুবেল ভাই শুরু করেন, আনমিউট তো করা আছে, আপনাকে করেন। ভাই যারা গায়ক তারা কিন্তু লজ্জা করে না, হ্যাঁ? যারা গায়ক তারা লজ্জা পায় না, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, গায়ককে বলার সাথে সাথে কিন্তু গাওয়া কথা। আচ্ছা, রুবেল ভাই লজ্জা পেয়ে তার ক্যামেরাই বন্ধ করে ফেলছে। ঠিক আছে, সমস্যা নেই, আমরা এগুলো দেখি। হ্যাঁ, তাহলে বজ্রকণ্ঠ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের অংশ বিশেষ নিয়েও তৎকালীন সময় কি হয়েছিল। তৎকালীন সময় মূলত আমাদের মুক্তিযুদ্ধকে উজ্জীবিত করা হয়েছে। আরেকজন বলেছে পারি কিন্তু লজ্জা লাগে, পারি কিন্তু লজ্জা লাগে, এটা তো আর হবে না। তাহলে আমরা হচ্ছে যে আমাদের মধ্যে মানে একটাই আছে, কমন কথা আছে, বাথরুম সিঙ্গার, বোঝেন তো? ওয়াশরুমে গেলে এত এত গান বের হয় যে মানে না পারা মানুষটাও গান গাওয়া শুরু করে দেয়। বাট বাস্তবে সে আসলে আর কিছু বলতে পারে না, এটা হচ্ছে ওয়াশরুম সিঙ্গার। কাপড় ধুইতে গেলে গানের কোনো হিসাব থাকে না, গুনগুন করে গান গাইতেই থাকে, মেয়ে হোক ছেলে হোক উভয় কিন্তু গায় এটা। বাট বাইরে আসলে আমরা পারি না, এটা আমাদের অভ্যাস। এটা হচ্ছে আমরা ওইরকম আর কি। এরপর দেখেন সবচেয়ে যেটা গায়ে গাওয়া হচ্ছে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গোবিন্দ হালদারের দুটো গানেই সবচেয়ে বেশি মার্কেট পেয়েছিল, অর্থাৎ দুটো গানে সবচেয়ে বেশি মানুষের মন কেড়েছিল। এক সাগর রক্তের বিনিময়ে গোবিন্দ হালদার ছিল, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। গানটা আমার পুরো মুখস্থ আছে অবশ্য, যদি কোনোদিন সময় পাই তাহলে গেয়ে ফেলবো, যদি কোনোদিন সময় পাই, মানে সময় যদি হয়। তাহলে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে গোবিন্দ হালদার, এবং এক সাগর রক্তের বিনিময়, এটাও ছিল গোবিন্দ হালদারের গান। আর শোনো একটি মুজিব থেকে লক্ষ্য মুজিব ঘরে ঘরে, এটা মূলত গৌরী প্রসন্ন মজুমদারের ছিল। এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা আপনাদের জন্য তিনটাই আপনাদের জন্য এখান থেকে গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে তিনটা আপনারা পড়ে নেবেন অবশ্যই। এরপর আসি, দেখি পরবর্তীতে কি আছে মূলত আপনাদের। আচ্ছা, এটা গেল। এরপরে আসি, মুজিবনগর সরকার এবার চলে এসেছে। মুজিবনগর সরকার, আমরা যেটা বলেছিলাম যে মুজিবনগর সরকারটা কি, এই যে মুজিবনগর সরকার, অর্থাৎ আমরা এখানে পাই টু পাই বলতে কি, আমরা এখানে গুরুত্বের সহিত দেখে দেখে যেগুলো আপনাদের পরীক্ষার জন্য এইভাবে সাজানো হয়েছে লেকচারটাকে। মূলত দেখেন মুজিবনগর সরকার মূলত কি কি গঠন করা হয়েছে। এই সরকারের অন্য নাম হচ্ছে কি, অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার। কারণ এটা কোথায় গঠন হয়েছিল? দেশের বাইরে। কোথায়? দেশের বাইরে, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গঠন হয়েছিল। আর এটার সচিবালয় ছিল ভারতে। কোথায়? সচিবালয় ছিল ভারতে 8 নং থিয়েটার রোড, কলকাতায়। অর্থাৎ দুটো জিনিসে কিন্তু এটা ভারতে ছিল। মুজিবনগর সরকারকে এই জন্য প্রবাসী সরকার বলা হয়। কি বলা হয়? এই জন্য মুজিবনগর সরকারকে প্রবাসী সরকার বলা হয়। এটা আপনারা পুরোটাই পড়বেন। গঠন করা হয় 10 এপ্রিল 1971 সাল। আর শপথ গ্রহণ কবে? শপথ হচ্ছে 17 এপ্রিল, তাই না? শপথ হচ্ছে 17 এপ্রিল 1971। এরপর আসেন, স্থান হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায়। আগরতলায় ত্রিপুরা রাজ্য, যেটা আমরা নাম শুনেছি। সদস্য কতজন ছিল? 6 জন। মন্ত্রণালয় ছিল 12টা। অর্থাৎ এই 6 জন মানুষে কিন্তু 12টা পদ দখল করে নিয়েছিল। 6 জন মানুষে 12টা পদের দায়িত্ব ছিল। এটা কিন্তু সম্পূর্ণ বিনা বেতন, আপনাদেরকে মনে রাখতে হবে। কি? বিনা পারিশ্রমিকে, বিনা বেতনে। কয় না যে ঘরের খেয়ে মাঠের মোট চড়ানো, একটা কথা আছে। তারা বিনা বেতনে কাজটা করেছেন, সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। বরঞ্চ বাসায় যে টাকা পয়সাগুলো ছিল সেগুলো তারা এখানে এনে দিয়েছেন। বাট আমাদের রাজনীতি, আমাদের বাংলাদেশের রাজনীতি এতটাই নিকৃষ্ট ছিল, এই মানুষগুলোকে আমরা শেষ করে ফেলেছি। এই মানুষগুলোকে আমরা শেষ করে ফেলেছি। আমরা জাতীয় 4 নেতাকে আমরা নিজেরাই মেরে ফেলেছি, তাই না? জাতীয় 4 নেতাকে আমরা মেরে ফেলেছি। আমরা কিন্তু ইতিহাস জানি না। আমরা যত বর্তমান প্রজন্ম, আপনারা ভাই দয়া করে প্লিজ বই পড়বেন। ঠিক আছে, বই পড়বেন, প্রচুর বই পড়বেন, প্রচুর তথ্য আপনারা জানতে পারবেন। শুধু চাকরি একটা নিব এই উদ্দেশ্যে বই পড়া, এটা কিন্তু জীবন না। ঠিক আছে, এটা জীবন না। এই চাকরি পেয়ে কি করবেন, পরবর্তী সময় কি হবে দেখেন তো আপনি। কিন্তু বই বেশি পড়েন, জ্ঞান আসবে।
তথ্য জানবেন, ইতিহাস জানবেন। এই জাতীয় স্বাধীনতা আমাদের জন্য যা করে গেছে আমরা কখনোই ভুলতে পারবো না, কিন্তু আমরা নৃশংসভাবে 3 নভেম্বর তাদেরকে শেষ করে ফেলেছি। 3 নভেম্বর 1975 সালে, 1975 সাল আমাদের জন্য একটা কি বলবো কাল হয়ে দাঁড়িয়েছে। আমরা বঙ্গবন্ধুকে একই সালে মেরে ফেলেছি, আমরা বঙ্গবন্ধুর সাথে সাথে আমাদের জাতীয় স্বাধীনতাকে মেরে ফেলেছি। এই 6 জন সদস্যের 4 জনকে আমরা নৃশংসভাবে মেরেছি। আমরা কতটা নিকৃষ্ট জাতি, আমরা একবার চিন্তা করেছি? একবার আমরা ভেবে দেখেছি? আমরা একবারও ইতিহাস জানি না, কিন্তু একবার ভেবে দেখেন যে জেলখানার মধ্যে মানুষগুলো বলেছিল, একজন বলেছিল যে আমাকে কোরআন তেলাওয়াত করার সুযোগটা দিন, আমাকে এক বদনা পানি দিন, আমি অজু করব। সেই সুযোগটা আমরা দেইনি, তাদেরকে ব্রাশ ফায়ার করে আমরা মেরেছি। এটা বাঙালিরা মেরেছে, বাংলাদেশিরা মেরেছে, এটা কিন্তু পাকিস্তানিরা মারেনি। সুতরাং আমরা বলতে পারি যে পাকিস্তানের চেয়েও নিকৃষ্ট ছিল তৎকালীন রাজনীতি বাংলাদেশের। আমরা আমাদের জাতিকে শেষ করে ফেলেছি। আমাদের এখন সন্দেহ হয় যে আমাদের 14 ডিসেম্বর বুদ্ধিজীবীদের কে মেরেছে। আমাদের এখন সন্দেহ হয় যে আসলে পাকিস্তানি মেরেছে না বাংলাদেশিরাই মেরেছে। কোনোভাবে এগুলো আসলে এই করা যায় না, ভেতর থেকে দিতে পারি না। এক্ষেত্রে আপনি বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন। যদি আজকে অনেকে আছে এখানে ভারত প্রীতি দেখাতে চায়, ঠিক আছে, ভারত প্রীতি যদি আপনি দেখাতে চান, আপনাকে উদ্দেশ্য করলে একটা কথাই বলবো যে আপনি বাংলাদেশকে চিন্তা করেন, বাংলাদেশকে কিভাবে মানে ছিঁড়ে ফিরে খাওয়া হয়েছে। এখানে যে থাকেন ভারত প্রীতি, আমি নিজেও হয়তো ভারতকে স্বীকার করে নেই যে তারা বাংলাদেশের ক্ষেত্রে কি করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের স্বাধীনতার ক্ষেত্রে। কিন্তু আপনি বাংলাদেশের ম্যাপটা একবার দেখেন, আপনার কান্না বের হয়ে যাবে। বাংলাদেশের ম্যাপটা একবার কান্না বের হয়ে যাবে। দেখেন তারা কিভাবে আমাদেরকে, আমরা যে আগরতলায় শপথ গ্রহণ করেছি সে আগরতলা তারা নিয়ে নিয়েছে। আমরা যে আগরতলায় সব মানে আমরা সরকার গঠন করেছি সে আগরতলায় তারা নিয়ে নিয়েছে। আমরা যেখানে পুরোটা রাষ্ট্র, এপাশে পশ্চিমবঙ্গ আমাদের শেষ করেছে, এখানে বঙ্গোপসাগর যাই হোক যতটুকু এখান থেকে নিয়েছে। এই যে পাশে যে চিকেন নেকটা আমরা নাম শুনেছি, 7 সিস্টার্স এই পাশে চলে আসেছে, 7 সিস্টার্সে যে চিকেন নেকটা, সেটাই যদি আমাদের থাকতো তাহলে কিন্তু বাংলাদেশ আজকে ভারতের প্রতি কর দিতে হতো না। ভারত বাংলাদেশকে কর দিয়ে কিন্তু 7 সিস্টারতে ঢুকতে হতো। আর এই চিকেন নেকটা কিন্তু বাংলাদেশের ওই তৎকালীন সময় রাজনীতির ফেরে ফেরে আমরা শেষ করে ফেলেছি। এবং এই চিকেন নেক যদি আমাদের থাকতো আমরা সরাসরি চায়নার সাথে বাণিজ্য করতে পারতাম। এগুলো কিন্তু সত্যি কথা, ভিতরের কথা। আপনারা অনেকে জানেন না, মানে জানানোর দায়িত্ব আমাদের, তাই না? জানানোর দায়িত্ব আমাদের। এই জায়গাগুলো যদি আমরা পেতাম, বাংলাদেশের ম্যাপে যদি আগরতলা আমরা পেয়ে যেতাম, আগরতলার জায়গাটা ত্রিপুরা যদি রাজ্য আমরা পেয়ে যেতাম, আমাদের বাংলাদেশ অনেক স্বয়ংসম্পন্ন হতো। কিন্তু আমরা আজকে চতুর্দিক থেকে ওনাদের কোণ ঠাসা হয়ে গেছি। এজন্য কিছু বলেও বলতে পারি না, করতে চাইলেও করতে পারি না। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান নেচার। যাই হোক, এই 6 জনকে যেহেতু মারতে পারছি, আরো যে কোনো কিছু মির্জাফরি করতে আমরা পেরেছি। আমরা খন্দকার মুস্তাককেও দেখেছি, আমরা বাংলাদেশের, আমরা ইতিহাসের মীর জাফরকেও দেখেছি, তাই তো? যারা মূলত কি করেছে, যারা মূলত ইতিহাসের মির্জাপুরকে আমরা দেখেছি। এই মির্জাপুর সিরাজউদ্দৌলা থেকে শুরু করে মুসলিম শাসনের অবসান ঘটিয়েছিল, অথচ সে মুসলিম ছিল এবং ক্ষমতার লোভে পড়ে কিন্তু সেটা করেছে। আর আমরা স্বাধীনতার পর খন্দকার মুস্তাককে দেখেছি যে ক্ষমতার লোভে পড়ে জেল হত্যা থেকে শুরু করে বঙ্গবন্ধুকেও শেষ করে দিয়েছে। সো দিস ইজ কল পাওয়ার, দিস ইজ কল অথরিটি। এগুলো মূলত কি? এগুলো আমাদের রাজনীতির হের ছিল। পরবর্তী সময় আপনারা জানেন যে এরশাদ সরকারকে, যে এরশাদকে লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল করা হয়েছিল, সেনাবাহিনীর প্রধান করা হয়েছিল, যার সবচেয়ে বেশি ভূমিকা ছিল জিয়াউর রহমানের, সে জিয়াউর রহমানকেও কিন্তু এরশাদ হত্যা করেছে। সে জিয়াউর রহমানকেও কিন্তু এরশাদ হত্যা করেছে। অর্থাৎ আমরা যাকে দিয়ে যাকে করলাম, যাকে করলাম অন্নদান সে করে অপমান। এই কথাটা তো আছে, আপনাদের গ্রাম্য ভাষায় বলে এটা, তাই না? যে যাকে দিয়ে সবকিছু হলো তাকে আমরা শেষ করে ফেলি। আমার নাম জেনে কি করবেন রুবেল ভাই? আমাকে মনে হয় আক্রমণ করবেন নাকি, আমি তো বুঝতেছি না। যাই হোক, এখানে তাহলে আহ সচিবালয় ছিল 8 নং থিয়েটার রোড, এটা হচ্ছে কলকাতায়। আর শপথ গ্রহণ হচ্ছে 17 এপ্রিল করেছে। এগুলো আপনারা জেনে রাখবেন, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। হ্যাঁ, আমার নাম কি জানেন না? আমি পরিচয় দিয়েছি না আপনাদের সামনে? মনে হয় পরিচয় দিয়েছি তো, মনে হয় সম্ভবত দিয়েছি। আচ্ছা, না জানলে আপনারা কেউ কমেন্টে জানিয়ে দেন আমার নামটা, যারা যদি কেউ জেনে থাকেন। তাহলে মুজিবনগর সরকারের সদস্যগণ কে কে ছিল এটা একটু আলোচনা করি আপনাদের সামনে। জাস্ট আমি বলেছি যেগুলো পরীক্ষা আপনাদের আসবে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা, ঠিক আছে? তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন। আপনাদের কয়েকদিন আগে একটা পরীক্ষা কিন্তু এসেছিল বাংলাদেশের, আমি কি নাকি কি আছে স্যার, জিনিস বটে এক পিস। ভাই মামুন ভাই কি বলছেন আমি বুঝলাম না এটা। এক পিস কি? আমি তো এক পিস, পৃথিবীতে সব মানুষ এক পিস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিল, আর উপরাষ্ট্রপতি ছিল কে? সৈয়দ নজরুল ইসলাম। আমরা এতদিন কি জেনে এসেছি?
অস্থায়ী রাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম, বাট এখন উপরাষ্ট্রপতিতে চলে আসছে। কিসে এসেছে? উপরাষ্ট্রপতিতে চলে এসেছে। অর্থাৎ কয়েকদিন আগে একটা পরীক্ষায়, লিখিত পরীক্ষা আপনাদের এসেছিল বাংলাদেশের রাষ্ট্রপতি এবং মানে স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নাম লিখুন। ম্যাক্সিমাম গুলো কিন্তু মাথা ঘামিয়েছেন, উপরাষ্ট্রপতি আবার কি, উপরাষ্ট্রপতি কে হতে পারে, তাই না? যারা পরীক্ষা দিয়েছেন তারা অবশ্য বুঝতে পারবেন। উপরাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রপতির অ্যাবসেন্সে যদি কেউ সেই দায়িত্ব পালন করে তাকে উপরাষ্ট্রপতি বলা হয়। কি বলা হয়? রাষ্ট্রপতির অ্যাবসেন্সে যদি কেউ মানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি। উপপ্রধানমন্ত্রীও আছে, ঠিক আছে, উপপ্রধানমন্ত্রীও আছে। আর তাজউদ্দিন আহমেদ মূলত প্রধানমন্ত্রী ছিলেন। এখানে কনফিউশনে আপনাদেরকে প্রশ্ন দেয়, আপনারা ম্যাক্সিমাম গুলো শুধু তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন এটা মুখস্থ করে নিজেকে একেবারে হিরো ভেবে থাকেন, বাট আর যে তার দায়িত্বগুলো আছে সেগুলো আপনারা জানেন না। এই দায়িত্বই কিন্তু মূলত পরীক্ষায় এসে থাকে। অর্থাৎ আপনাদেরকে সেখানে কনফিউশনে ফেলে দেয় যে তাজউদ্দিন আহমেদ সবাই জানি প্রধানমন্ত্রী ছিলেন, তার যা আর কিছু দায়িত্ব আছে এগুলো জানি না, আমরা আমরা পড়তেও চেষ্টা করি না, এটাই দিয়ে দেয় পরীক্ষায়। আপনাদের এর আগে পরীক্ষায় এটা আসছিল। সম্প্রচার, যোগাযোগ এবং পরিকল্পনা বিভাগের দায়িত্ব ছিলেন তাজউদ্দিন আহমেদ। কিসের? সম্প্রচার, প্রতিরক্ষা, তথ্য সম্প্রচার মানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এবং পরিকল্পনা বিভাগের দায়িত্ব ছিলেন তাজউদ্দিন আহমেদ। তাহলে এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই লিখে রাখবেন, নোট করে রাখেন। এই ব্যাপারগুলো আপনারা নোট করে রাখেন যে তাজউদ্দিন আহমেদ শুধুমাত্র প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন না, তিনি একাধারে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। আর প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু যে প্রধানমন্ত্রী হয় সে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী, এটা আপনাদের মনে রাখতে হবে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু নাই, এটা জানেন আপনারা? প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বয়ং প্রধানমন্ত্রী কি করেন, এখন পর্যন্ত দেখাশোনা করেন। সুতরাং আপনারা এটা মাথায় রাখবেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধানমন্ত্রী থাকেন, কারণ এটা হচ্ছে সম্পূর্ণভাবে কি দেশকে রক্ষার জন্য। এজন্য এই বাটনটা আমাদের প্রধানমন্ত্রীর হাতেই থাকেন, অন্য কেউ রাখেন না। আর এর পরবর্তী সময় তথ্যমন্ত্রীও তিনি ছিলেন, যোগাযোগ মন্ত্রীও তিনি ছিলেন, অর্থমন্ত্রীও তিনি ছিলেন। অর্থমন্ত্রী বলতে অর্থনৈতিক বিষয়গুলো তিনি দেখেছেন। পরিকল্পনা বিভাগের তিনি দায়িত্ব পালন করেছেন, শিক্ষা বিভাগের দায়িত্ব পালন করেছেন। একাই দেখেন কতগুলো দায়িত্ব পালন করেছেন, তাই না? আর এখন যদি আমাদের, এখন তো দেখেন এই যে সামান্য সংসদ সদস্য হওয়ার জন্য, সামান্য সংসদ সদস্য না, সংরক্ষিত সংসদ সদস্য হওয়ার জন্য আমাদের অলরেডি 1600 জন আবেদন করে বসে আছে। বাংলাদেশের মুসি থেকে শুরু করে একবারে কি চলচ্চিত্রে হিরো হিরোইন থেকে শুরু করে সবগুলো আবেদন করে বসে আছে যে 50টা আসন তাকে পেতেই হবে, একজন একজন হতেই হবে। কেন ভাই? দুর্নীতি না থাকলে তো এত লোভ থাকতো না, তাকে বললেও তো সে যেত না সেখানে। এখানে যারা দায়িত্বগুলো পালন করেছে এগুলো কি টাকার জন্য করেছে নাকি দেশের জন্য করেছে? অবশ্যই দেশের জন্য করেছে এটা। তারা 1 টাকাও নেয়নি, কিন্তু একাই 6-7টা বিভাগের দায়িত্ব পালন করেছে। আর এখন একটা দায়িত্ব কেন, সংসদ সদস্য হতে গিয়ে 50টা আসনের জন্য 1600 জন আবেদন করে বসে আছে। এরপর দেখেন আর কে কে ছিল, খন্দকার মুস্তাক। খন্দকার মুস্তাককে আমরা যদিও কি বলি, তাহলে কি হিসাব কি দাঁড়ালো? বঙ্গবন্ধু সেই সময় অত বড় মাপের নেতা ছিল না। কেন ছিল না? বঙ্গবন্ধু অবশ্যই বড় মাপের নেতা ছিলেন। তিনি নেতা না থাকলে তার আদেশে, তার একমাত্র এক ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হতো। তিনি যদি নেতা না হতেন, বঙ্গবন্ধু 52 সাল থেকেই নেতা, 52 সাল থেকেই তিনি মূলত ছাত্রলীগের সাথে যুক্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত। তার পরবর্তী সময় আপনারা জানেন 54 সালের নির্বাচনে তিনি সমবায় মন্ত্রীর দায়িত্ব ছিলেন এবং পরবর্তী সময় 66 তার অধীনে হয়, 62 শিক্ষা আন্দোলন হয়, 69-এর আন্দোলন তার অধীনে হয়, 70-এর নির্বাচনে তো আওয়ামী লীগ থেকে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হয় মানে তৎকালীন সময়। তাহলে তো এটা আপনারা এভাবে বলতে পারেন না, তাই না? বঙ্গবন্ধু অবশ্যই বড় নেতা ছিলেন। বড় নেতার পাশাপাশি এই মানুষগুলো দেশের জন্য কাজ করে গেছেন। বড় নেতার পাশাপাশি কি করেছেন এই মানুষগুলো? একাই একটা মানুষ কিন্তু কিছুই করতে পারে না, একা একটা মানুষ কিছু করতে পারে না। এই যে আপনারা এই কথার উত্তরে আমি আপনাদের একটা কথা বলি, বলেন বাংলাদেশের কোন বীরশ্রেষ্ঠ কোনো যুদ্ধ না করে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন? একজন বলেন। বাংলাদেশের কোন লোক, কোন বীরশ্রেষ্ঠ কোনো প্রকার যুদ্ধ না করে বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন? যদি বলতে পারেন কেউ। এখানে মামুন ভাই আপনার আর মামুন ভাই যে আছেন, আমি আপনাকে চিনি না, কোথায় আছেন জানি না, তবে অবশ্যই আপনি এখানে রাজনৈতিক কোনো কিছু নিয়ে আসবেন না কাইন্ডলি প্লিজ, নাহলে কিন্তু আপনি রিমুভ হতে পারেন। হ্যাঁ, রাজনৈতিক কোনো তথ্য এখানে দয়া করে নিয়ে আসবেন না, এখানে রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে না। এই তো ভেরি গুড, সবাই উত্তর দিয়েছেন। মতিউর রহমান বাংলাদেশের একমাত্র বীরশ্রেষ্ঠ আছেন মতিউর রহমান, কোনো যুদ্ধ না করে কিন্তু বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন। কেন পেয়েছেন? কারণ তার আত্মত্যাগের জন্য সে পেয়েছেন। তার মাত্র বয়স ছিল 30 বছর, দুটো ফুটফুটে বাচ্চা ছিল তার, ঠিক আছে? বয়স ছিল মাত্র 30 বছর, ফুটফুটে দুটো বাচ্চা ছিল, সে সে লাক্সারিয়াস লাইফ লিড করতে পারলো। ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে ছিলেন পাকিস্তানে তিনি, তাই না? ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে পাকিস্তানে তিনি ক্ষমতায় ছিলেন এবং তিনি বিমান চালনা করতেন, তারপরও ছোট বিমান না, যুদ্ধ বিমান চালাইতেন তিনি। তারপরও কি করেছেন? এই যুদ্ধ বিমানকে বাংলাদেশে আনার জন্য তিনি 1971 সালের জানুয়ারি থেকে
মার্চ পর্যন্ত বাংলাদেশের ছুটি কাটানোর জন্য এসেছিলেন। বাংলাদেশে তার ওয়াইফ ছিল, বাচ্চা ছিল, সবাই ছুটি কাটাতে এসেছিলেন। মার্চ মাসের এই ভয়াবহতা দেখে তার মধ্যে একটা জিনিস কাজ করে, আমার দেশের মানুষকে মারবো আমার বিমান দিয়ে, এটা তো হতে পারে না, এটা কোনোভাবে হতে পারে না। তিনি সেখানে গিয়ে এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, অগাস্ট পর্যন্ত অপেক্ষা করেছেন কখন একটা বিমান ছিনতাই করা যাবে, কখন একটা বিমান নিয়ে যাওয়া যাবে। আর সেই দিনক্ষণ তার চলে এসেছিল অগাস্ট মাসে। তিনি তার সহযোগী যে ছিল, তার সহযোগী বিমান মূলত চালাচ্ছিল। তিনি কি করেছেন জানেন? তার সহযোগী বিমান প্রায় রান করছে, এই মুহূর্তে তিনি প্রাইভেট কারে চলে এসেছে। অর্থাৎ আগে আসলে তো কোনোভাবে ধরা পড়ার সম্ভাবনা বেশি। এবং তার আগে তিনি এমন কিছু ক্যাফেন জাতীয় দ্রব্য নিয়েছেন নিজের করে, যেটা মুখে ধরলে যেন অজ্ঞান হয়ে যায়। তিনি এসেছেন এবং রান করার আগ মুহূর্তে তিনি প্রাইভেট কার দিয়ে লাফিয়ে বিমানে চড়েছেন, লাফিয়ে তার ককপিটে চড়েছেন। চড়ার পরে তিনি সাথে সাথে রুমাল ধরেছেন, ক্যাফেন জাতীয় কিছু তার ওই সহযোগীর মুখে ধরেছেন এবং সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার আগে তার 2-3 মিনিটের মতো হুঁশ ছিল। এই হুঁশ থাকাকালীন সময় তিনি ককপিটে ঘোষণা করে দেয় যে মতিউর রহমান আমাকে বিমানকে নিয়ে পালিয়ে যাচ্ছে, মতিউর রহমান বিমান নিয়ে পালিয়ে যাচ্ছে। তখন কিন্তু মতিউর রহমান আর ক্ষান্ত হননি, তিনি সরাসরি বিমানে চলে এসেছেন। এবং সর্বশেষ তথ্য অনুযায়ী 45 কিমি মাত্র ছিল ভারত পাইতে, মানে ভারতে আসতে আর মাত্র 45 কিমি রাস্তা ছিল, মাত্র 3 মিনিট। যদি 3 মিনিট রাস্তা আসতে পারতো তাহলে মতিউর রহমানের ইতিহাস অন্যরকম হয়ে যেত, বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। এই 45 মিনিট, 45 কিমি রাস্তা আসতে গিয়ে মূলত 3 মিনিটের এই যে রাস্তাটা ছিল, পাকিস্তানের দুটা যুদ্ধ বিমান, জঙ্গি বিমান এই বিমানকে করে বসে, মানে অনুসরণ করে বসে। এবং এই 3 মিনিটের রাস্তায় গিয়ে এই যাকে অজ্ঞান করা হয়েছিল সে জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার কারণে দুজনের মধ্যে ধস্তাধস্তি, মারামারি হয় এবং একটা পর্যায়ে ককপিটের দরজা খুলে দেয় সেই যে ও ছিল। ওই ককপিটের দরজা খোলার সাথে সাথে দুজনের পড়ে যায়, সাথে সাথে বিমানটা পরে বিধ্বস্ত হয়ে যায়। এই যে জীবন বিসর্জন দেওয়ার কারণে তাকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়। তিনি মূলত কিন্তু কোনো যুদ্ধ করেননি। সুতরাং বঙ্গবন্ধুর কিনে যারা বললেন বঙ্গবন্ধু কোনো যুদ্ধ করেনি, ঠিক আছে, কিন্তু বঙ্গবন্ধুর এক নির্দেশনায় দেশটা স্বাধীন হয়েছে। সুতরাং তার অবদান কোনোভাবে ভোলার নয়, তাকে আমরা ভুলতে পারি না। আমরা যাই বলি, ওই ইতিহাসটা পর্যন্ত সবকিছু ঠিক ছিল। 72 থেকে শুরু করে মানে 75 থেকে শুরু করে ইতিহাসটা বিকৃত হয়েছে, ইতিহাসটা ভিন্ন রকমের হয়েছে। এই আজকের যে আপনারা ভিন্ন ধরনের দল বা পন্থী আছেন, যা আমরা যারা আছি, তারা মূলত এই বর্তমানকে ঘৃণা করতে পারি, কিন্তু 52 সালে যে ছাত্র আন্দোলন হয়েছিল তাকে আমরা কখনোই ঘৃণা করতে পারবো না। 54 সালে যে হয়েছিল, 56 হয়েছিল, 62 হয়েছিল, 64 হয়েছিল, সর্বশেষ 66, 69 হয়েছে, তখনকার কোনো ছাত্র আন্দোলনকে আপনি কোনোভাবে ভিন্ন খাতে নিতে পারবেন না। ঠিক আছে, বর্তমান সবগুলো দুর্নীতি হতে পারে, কিন্তু তখন কিন্তু সেটা হয়নি। তাহলে এই যে মতিউর রহমানকে বললাম, ঠিক ঠিক একই কাজ কিন্তু বঙ্গবন্ধু করেছে। আমি দুঃখিত আসলে আপনাদের ইতিহাস জানাতে গিয়ে পড়ার ইয়েটা থেকে ভুলে যাচ্ছি, পড়ার ফলোটা থেকে চলে যাচ্ছি। তবে আশা রাখি যদি আমার সাথে আপনাদের নেক্সট ক্লাসগুলো হয়, আমি এই ক্লাসের ফাঁকে ফাঁকে আপনাদের ইতিহাসগুলো জানানোর চেষ্টা করব, প্রকৃত ইতিহাস, মানে যেগুলো আপনাদের অনেকেই জানেন না। হ্যাঁ, এখানে তো ম্যাক্সিমাম গুলো ফিমেল দেখতে পাচ্ছি, আপনারা তো আরো জানেন না। যারা বই পড়েন তারা বই খুবই পড়েন, যারা পড়েন না তারা সংসার নিয়ে ব্যস্ত থাকেন। সুতরাং এগুলো আপনাদের জানতে হবে। হ্যাঁ, চাকরি পাওয়ার পরে এগুলো গিয়ে বাচ্চাদেরকে বলবেন, আমি আমরা এটা 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 এটা, দেখবেন বাচ্চারা আপনাদেরকে খুব ভালোবাসবে, যে বলবে স্যার ম্যাডাম খুব ভালো তথ্য জানে, স্যার খুব ভালো তথ্য জানে। হ্যাঁ, তাহলে ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মনসুর আলী অর্থমন্ত্রী ছিলেন। কি অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, পরিবহন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, জাতীয় রাজস্ব মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি ছিলেন। একাধারে কয়েকটা দায়িত্ব একজন করে পালন করেছেন, দেখেন একজন মানুষ। অর্থমন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী ছিলেন, পরিবহন মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী ছিলেন, একাধারে তিনি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মঞ্জুর। এই আমরা খন্দকার মুস্তাককে হয়তো অস্বীকার করতে পারি, কিন্তু খন্দকার মুস্তাকেরও অবদান কম নয় কোনোভাবে। তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, সংসদ বিষয়ক আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন। 3টা মন্ত্রণালয় তিনি একাই দেখেছেন। সুতরাং তার অবদানও অনস্বীকার্য নয়। বঙ্গবন্ধুর আগে ইতিহাস পর্যন্ত তিনি কিন্তু আমাদের হিরোই ছিলেন। বঙ্গবন্ধু হত্যা আগ পর্যন্ত তিনি হিরোই ছিলেন আমাদের। বঙ্গবন্ধু হত্যা পরবর্তী তিনি আমাদের কি হয়েছেন, মির্জাফর হয়ে গেছেন। এবং এখানে আমরা অনেকে শুনেছি যে তিনি বঙ্গবন্ধুর সবচেয়ে বড় কাছের মানুষ ছিলেন, এবং বঙ্গবন্ধুর মা মারা যাওয়ার কারণে তিনি কবরে গিয়েও কান্না করেছেন। ঠিক আছে, কবরে গিয়েও কিন্তু তিনি কান্না করেছেন, এবং সেই মানুষটা কিন্তু বঙ্গবন্ধুকে মেরেছেন। অর্থাৎ আপনাদেরকে এটা বুঝতে হবে, কাছের বন্ধু খুব কাছের বন্ধু, খুব কাছের বন্ধু না, বিশ্বাস করতে অবশ্যই জাস্টিফাই করে নিতে হবে। ঠিক আছে, এএসএম কামরুজ্জামান, এটা এই জন্য বললাম যে আপনার কাছের বন্ধু আপনার আপনার উইক পয়েন্ট গুলো জানবে। একমাত্র আপনার শত্রু আপনার দূরে দূরে আপনার থেকে ঘুরবে, আপনার কাছের বন্ধু আপনার ভিতরের তথ্যগুলো জানবে। এই জন্য কাছের বন্ধু সবচেয়ে বড় শত্রু হয়। যদি কখনো শত্রু হয়, কাছের বন্ধু সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়, কারণ আপনার উইক পয়েন্ট গুলো তারা কিন্তু জেনে যায়। তাহলে এএসএম কামরুজ্জামানের কি দায়িত্ব ছিলেন? মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ত্রাণ মন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রী ছিলেন। একাধারে তিনি 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। এগুলো একটু লিখে নেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো। হ্যাঁ,
তাহলে মন্ত্রণালয়গুলো তো চলে গেল। তাহলে মন্ত্রণালয় মূলত কয়টা ছিল? 6 জন কাজ করেছেন, 12টা মন্ত্রণালয় নিয়ে কাজ করেছেন। 6 জন, মোট 6 জন কাজ করেছেন। 6 জন মানুষ, কয়টা মন্ত্রণালয়? 12টা মন্ত্রণালয় বা বিভাগ ছিল তৎকালীন সময়। 12টা বিভাগ বা মন্ত্রণালয় ছিল। এতটুকু আপনারা মনে রাখলেই হয়ে গেল। 12টা বিভাগ বা মন্ত্রণালয় ছিল যে মুজিবনগর সরকারের সময়। পরীক্ষায় খুবই আসে আপনাদের এটা, এজন্য একটু লিখে রাখবেন, পরীক্ষায় আসলে যেন ভুল না হয়। দেখেন, অস্থায়ী সরকারের এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ঘোষণাপত্র পাঠ করেন কে? এম ইউসুফ আলী, অধ্যাপক এম ইউসুফ আলী মূলত ঘোষণাপত্র পাঠ করেন। আর এই যে উপদেষ্টা মণ্ডলীর যে সদস্য, অর্থাৎ সরকারও গঠন হলো, তারপর উপদেষ্টা মণ্ডলীও তারা নিয়েছিলেন। সরকারের পাশাপাশি উপদেষ্টা মণ্ডলীও বাংলাদেশের হয়ে কাজ করেছেন। এটা সদস্য কতজন ছিল? 8 জন। সদস্য সংখ্যা ছিল 8 জন। সর্বদলীয় উপদেষ্টা পরিষদ কখন গঠন করা হয়? এটা পরীক্ষায় আসবে না আপনাদের, এটা বাদ দেন। এটা বাদ, এটা বাদ, এটা পড়েন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। শপথ অনুষ্ঠান কে পরিচালনা করেন? আব্দুল মান্নান। আর শপথ বাক্য পাঠ করেন কে? ওই যে ইউসুফ আলী, অধ্যাপক ইউসুফ আলী। একাই তিনি দুটো কাজ করেন, একটা হচ্ছে ঘোষণাপত্রও তিনি পাঠ করেন এবং শপথ বাক্য তিনি একাই পাঠ করেন। অধ্যাপক ইউসুফ আলী আমাদের বাংলার জন্য বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে ছিলেন। তিনি কি হিসেবে ছিলেন? বাংলাদেশের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন অধ্যাপক ইউসুফ আলী। এবং বাংলাদেশের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন, যে এখনো বেঁচে আছে, চাক্ষুষ একটা মানুষ বেঁচে আছেন। সংবিধানের প্রণেতা ছিলেন ডক্টর কামাল হোসেন, এবং ডক্টর কামাল হোসেন সংবিধানের প্রণয়নের জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন। সেও হয়তোবা এখন কোনো কারণে, মানে কোনো কারণে বঞ্চিত হচ্ছে, কোনো কারণে আমরা তাদেরকে ওই ফলো দিতে পারছি না। পাশাপাশি কাদের 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 আমরা বঙ্গবীর কাদের সিদ্দিকীকেও আমরা অবহেলা করছি। পাশাপাশি আমরা ডক্টর জাফরুল্লাহকে অবহেলা করেছি, সেও হয়তো দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমাদের ইতিহাসগুলো, এই জন্য তো বললাম যে হিংস্র ইতিহাস আমরা সবসময়ের জন্য পালন করে এসেছি, যার বলি হয়েছে আমাদের ভালো ভালো মানুষগুলো। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ কবে হয় এটা একটা আলোচনা করা হয়েছে, যে শপথ অনুষ্ঠিত হয় 17 এপ্রিল 1971 সাল সকাল 11টায়। আর শপথের স্থান হচ্ছে কুষ্টিয়া জেলার মেহেরপুরে বৈদ্যনাথ তলায়। আপনারা সবাই এখন জানেন, তৎকালীন সময় কিন্তু এই আমবাগান বৈদ্যনাথ তলা নাম ছিল। এখন মুজিবনগর যেটা হয়েছে, তখন কিন্তু বৈদ্যনাথ তলা নাম ছিল। কি ছিল? বৈদ্যনাথ তলা। এটার নাম এখন হচ্ছে মুজিবনগর। এখন নাম হচ্ছে কি? মুজিবনগর। আর তখন সেটা বৈদ্যনাথ তলা ছিল নামটা। ভবের পাড়ার এক আম বাগানে, এক ছোট্ট আম বাগানে আমাদের এই সরকার, আমাদের মহান ব্যক্তিত্বগুলো শপথ গ্রহণ করেছিলেন। তাহলে মুজিবনগর সরকার সম্পর্কে আর তথ্য আসলে কি ভুল হবে? বলেন, মুজিবনগর থেকে প্রশ্ন আসলে আর ভুল হবে আপনাদের? যদি ভুল হয় তাহলে কি করব? আবার পরীক্ষা নেব না আবার ক্লাস নেব, কোনটা? মুজিবনগর সরকার সম্পর্কে আর ভুল হওয়া যাবে না। কি বোরিং লাগতেছে কারো? বলেন, বোরিং লাগলে বলেন, আপনাকে কফি খাওয়ার সময় দিচ্ছি। কারো বোরিং লাগতেছে ক্লাস? যদি কারো বোরিং, মানে বলেন, আমার সরাসরি বলবেন। আমি একটা জিনিস খুব পছন্দ করি, সেটা হচ্ছে আমার সমালোচনা আমার সামনে অবশ্যই করবেন। কখনোই আমার সমালোচনা অন্য কারোর সামনে করবেন না। তাহলে কি হবে? আপনার ওয়েটটাও ঠিক থাকলো, আমারটাও ঠিক থাকলো। ঠিক আছে? সুতরাং আমি চেষ্টা করব আপনাদের যেন বোরিং না লাগে। মাঝে মাঝে একটু গল্প টল্প বলবো, তাহলে ঘুমও ধরবে না, আর বোরিংও লাগবে না। ঠিক আছে? দেখেন, মুক্তিযুদ্ধের রণকৌশল আপনারা সবাই জানেন যে মুক্তিযুদ্ধ ক্ষেত্রে মুক্তিযুদ্ধ যেন ভালোভাবে পরিচালনা করা যায়, এই জন্য মুক্তিযুদ্ধের সময় কি করা হচ্ছে। স্যার আমি কথা বলতে চাই, মুজাহিদ সাথী পাবনা থেকে মুজাহিদ ভাই কথা বলতে চাচ্ছেন কে? ভাই আপনাদেরকে সময় দেবো লাস্টে 10 মিনিট, আমি আমার কন্টিনিউটা করে যাই। হ্যাঁ, এমনিতে সময় কম পাইছি, এমনিতে আমার কিন্তু মনে হচ্ছে যে কেমন করে আমি শেষ করব। এখন মনে হয় থেকে যাবে কিছু একটা, থেকে গেলে আবার আপনাদের লস হবে, ভবিষ্যতে আবার সেটা পড়তে পারবেন না, বা অনেক ক্ষেত্রে অবহেলা হয়ে যাবে। তাহলে মুক্তিযুদ্ধের সামরিক প্রশাসন আমরা সবাই দেখেছি। সর্বাধিনায়ক কে ছিলেন? মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা সবাই এটা জানি। প্রধান সেনাপতি, সেনাপতি এবং সেনাবাহিনীর প্রধান কিন্তু আলাদা জিনিস। সেনাপতি এবং সেনাবাহিনীর প্রধান আলাদা জিনিস। সেনাপতি বলতে সেনাদেরকে মানে তিনি কি করেছেন? ডিরেকশন দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। আর সেনাবাহিনীর প্রধান হচ্ছে কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব। এই আব্দুর রব কিন্তু সেই আগেকাল থেকে, সেই 1969 থেকে শুরু করে 1952 সালেও তার অবদান আছে, আপনারা জেনেছেন। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেওয়ার ক্ষেত্রেও তার অবদান আছে, জাতীয় জনক উপাধির ক্ষেত্রেও, বাংলাদেশের পতাকার ক্ষেত্রে তার অবদান আছে, পতাকা উত্তোলনের ক্ষেত্রে তার অবদান আছে। আব্দুর রব কিন্তু তখন থেকেই আসছে। এই মানুষটা কিন্তু মানে সবকিছুর সাথে আমি দেখেছি জড়িত আছে। সেই আব্দুর রবকে কি বলা হয়েছে? চিফ অফ আর্মি স্টাফ, যেটা আমরা বলে থাকি। কর্নেল আব্দুর রব হচ্ছে চিফ অফ আর্মি স্টাফ। ঠিক আছে? লিখে লিখেই তো পড়াচ্ছি, যেগুলো পড়ার এগুলো আসলে লিখে বা কি পড়াবো আপনাদেরকে, এগুলো তো পড়ার মধ্যে। সুতরাং এই জন্য লিখতেছি না, কারণ লেকচারটা ঠিক এভাবে সাজানো হয়েছে, আপনারা এটা শুধু দাগিয়ে নেন, এনাফ। এটাই দাগিয়ে নেন, এনাফ।
বিমান বাহিনীর প্রধান এটা আসে না, এটা বাদ দেন। তেলিয়াপাড়া রণকৌশল অলরেডি আমি বলে দিয়েছি আপনাদেরকে যে তেলিয়াপাড়া কেন হয়েছিল। তেলিয়াপাড়া ওই যে 4 এপ্রিল যেটা হয়েছিল, যে সবাই মিলে হাতে হাত রেখে যেন বিশ্বাসঘাতকতা না করে, এই বিশ্বাসঘাতকতা না করার জন্য তেলিয়াপাড়া যে শপথ গ্রহণ হয়েছিল বা তেলিয়াপাড়া যারা যারা প্রমিস করেছিল, এই প্রমিস করাকে তেলিয়াপাড়া রণকৌশল হিসেবে আখ্যায়িত করা হয়। মূলত ওখান থেকেই বলা হয় যে বাংলাদেশের একটা সরকার গঠন হবে, বাংলাদেশে 11টি সেক্টর থাকবে, বাংলাদেশের 64টি সাব সেক্টর থাকবে, যেটা মুক্তিযুদ্ধের সেক্টর সমূহ নিয়ে যেটা বলেছিলাম এটা। ওকে, তাহলে তেলিয়াপাড়া রণকৌশল চলে গেল, এটাও চলে গেল, রণকৌশল নিয়ে আলোচনা করলাম। মুক্তিযুদ্ধের সেক্টর চলে এসেছে অলরেডি। মুক্তিযুদ্ধের সেক্টর থেকে আমি আপনাদেরকে শুধুমাত্র যেগুলো বলবো ওগুলোই পড়বেন, আর বাকি কিছু পড়ার দরকার নেই। ঠিক আছে, খাতা কলম নিয়ে বসে পড়েন। প্রথমে হচ্ছে মুক্তিযুদ্ধের 1 নং সেক্টর। 1 নং সেক্টর থেকে একটা প্রশ্ন আসে, মুক্তিযুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রাম কোন সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রাম কোন সেক্টরের অধীনে ছিল? এটা হচ্ছে 1 নম্বর সেক্টর অধীনে ছিল। কত নম্বর? 1 নম্বর সেক্টর অধীনে ছিল। পার্বত্য চট্টগ্রাম 1 নম্বর সেক্টর অধীনে ছিল। এটা আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে, সুতরাং এটা মনে রাখেন, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে। 2 নম্বর সেক্টর গুরুত্বপূর্ণ কেন বলেন তো দেখি? অর্থাৎ 1, 2, 3 কিন্তু এই জন্য গুরুত্বপূর্ণ যে ওখানে 3টা ফোর্স কাজ করেছিল। আপনারা সবাই জানেন যে মুক্তিযুদ্ধের ফোর্স ছিল 3টা, সবাই জানেন এটা, ফোর্স ছিল 3টা। কি ফোর্স বলেন তো? আমি লিখেই দিচ্ছি, এস ফোর্স, জেড ফোর্স এবং কে ফোর্স। এস থেকে ছিল শফিউল্লাহ, মেজর শফিউল্লাহ ছিল এস ফোর্সের দায়িত্ব, অর্থাৎ তাদের নামের প্রথম অক্ষর দিয়ে মূলত নাম রাখা হয়েছে এস ফোর্স। জেড হচ্ছে জিয়াউর রহমান, কে ফোর্স হচ্ছে খালেদ মোশাররফ, কে ফোর্স কে? খালেদ মোশাররফ। এই 3টা ফোর্স মূলত কাজ করেছে মুক্তিযুদ্ধের সময়, খালেদ মোশাররফ। ওকে, এস ফোর্স, জে ফোর্স এবং কে ফোর্স মূলত 1, 2, 3 নম্বর সেক্টরের অধীনে দায়িত্ব ছিল। 1, 2, 3 এই 3টা সেক্টরের দায়িত্ব ছিল কারা কারা? এই 3টা ফোর্স ছিল। প্রথমে দায়িত্ব ছিল 1 নম্বর সেক্টরের দায়িত্ব ছিল মেজর জিয়াউর রহমান, আপনারা দেখতেই পাচ্ছেন উপরে। দ্বিতীয় নম্বরের দায়িত্ব ছিলেন মেজর খালেদ মোশাররফ, আপনারা এটা জানেন। এবং তৃতীয় যেটা ছিল এটা হচ্ছে শফিউল্লাহ, মেজর শফিউল্লাহ। 3টা 1, 2, 3 নং সেক্টরের দায়িত্ব ছিলেন 3 জন এই ফোর্সের সদস্য। অর্থাৎ বাংলাদেশকে চালানোর জন্য 3টা ফোর্স গঠন করা হয়। এই ফোর্স 3টার অধীনে ছিল 3 জন মানুষ, যাদের প্রথম নামের অধ্যক্ষ দিয়ে মূলত এই ফোর্স গঠন করা হয়। ক্লিয়ার? 2 নম্বর সেক্টর কি জন্য গুরুত্বপূর্ণ? 2 নম্বর সেক্টর এই জন্য গুরুত্বপূর্ণ, 2 নম্বর সেক্টরে দুটো তথ্য আছে। ঢাকা কত নং সেক্টর অধীনে ছিল? ঢাকা ছিল 2 নম্বর সেক্টর অধীনে। 2 নম্বর প্রশ্ন আসে, ডক্টর সেতারা বেগম কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেন? ডক্টর সেতারা বেগম কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেন? এই দুটো তথ্য আপনাদের 2 নম্বর সেক্টর থেকে আসে। সুতরাং আপনাদের লেকচার শিটের কোনায় লাল কলম দিয়ে লিখে রাখেন, তাহলে একটার সাথে দুটো লিঙ্ক আপ করা হয়ে যাবে, আর এটা ভুল হবে না। ঠিক আছে, তাহলে 2 নম্বর সেক্টরটা এই জন্য পড়বেন যে 2 নম্বর সেক্টর ঢাকার অধীনে ছিল। ঢাকা আপনাদের খুবই আসে পরীক্ষায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 2 নম্বর সেক্টরে ডক্টর সেতারা বেগম যুদ্ধ করেছিলেন। আপনারা সবাই জানেন যে মুক্তিযুদ্ধের 2 জন বীর প্রতীকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন আমাদের মহিলা, এর মধ্যে একজন সেতারা বেগম আর একজন হচ্ছে তারামন বিবি। এই 2 জনের মধ্যে একজন সেতারা বেগম, ইনি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। তাহলে 1 গেল, 2 গেল, 3 নম্বর বাদ, 4 নম্বর বাদ, 5 নম্বরও বাদ, 6 নম্বর সেক্টর। 6 নম্বর সেক্টর আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ কেন? 6 নম্বর সেক্টর আমাদের একজন মুক্তিযোদ্ধা বীর শ্রেষ্ঠ একজন যুদ্ধ করেছিলেন, বলেন তো কে সেটা? একজন বীর শ্রেষ্ঠ 6 নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন, কয়েকদিন আগে প্রশ্নটা আসছিল। ঠিক আছে, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা না বলতে পারলে আমি আজকে বলবো না, আপনারা দেখি কি পারেন কিনা না পারেন। 6 নম্বর সেক্টর গেল। 6 নম্বর সেক্টর এই যে আমাদের বীর শ্রেষ্ঠ একজন যুদ্ধ করেছেন, এই জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা আসছিল পরীক্ষা, তাই একটু পড়ে নেবেন। 7, 8 দুটোই বাদ, একবারে যাবেন 10 এবং 11। কত? 10 নম্বর সেক্টর এবং 11 নম্বর সেক্টর, এই দুটা গুরুত্বপূর্ণ। 10 নম্বর সেক্টর কেন গুরুত্বপূর্ণ? 10 নম্বর সেক্টর কোন সেক্টর কমান্ডার ছিল না, পাশাপাশি কি হয়েছে, 10 নম্বর সেক্টর হচ্ছে নৌ সেক্টর। কি সেক্টর? বাংলাদেশের নৌ সেক্টর হওয়ার কারণে 10 নম্বর সেক্টর প্রচুর আসে পরীক্ষায়। বাংলাদেশের একমাত্র নৌ সেক্টর কোনটি? এটা হচ্ছে 10 নম্বর সেক্টর। কত নম্বর সেক্টর? 10 নং সেক্টর হচ্ছে বাংলাদেশের একমাত্র নৌ সেক্টর, এটা আপনাদের পরীক্ষায় আসে। আর 10 নম্বর সেক্টরে নৌ কমান্ডার ছিল না, এটাও আপনাদের পরীক্ষা আসে। এই দুটো জিনিস মনে রাখবেন। আর 11 নং সেক্টর কেন গুরুত্বপূর্ণ? 11 নং সেক্টর এই জন্য গুরুত্বপূর্ণ, 11 নং সেক্টরে যুদ্ধ করেছেন কে? তারামন বিবি। 11 নং সেক্টরে যুদ্ধ করেছেন কে? তারামন বিবি। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। আপনাদের পরীক্ষায় এটা আসে যে বীর প্রতীক তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেছেন? এটা হচ্ছে 11 নং সেক্টরে যুদ্ধ করেছেন। ওনার বাড়ি ছিল কোথায়? কুড়িগ্রামে।
কোথায়? কুড়িগ্রাম। ওনার সম্পর্কে আসতেছি পরে, আমি একটু আলোচনা করব। ওনার বাড়ি ছিল কুড়িগ্রামে, কুড়িগ্রামে উনি জন্মগ্রহণ করেছেন এবং তারামণি বিবি তৎকালীন সময় মাত্র 16 বছর বয়স ছিল তার। একেবারে বলা যায় 13 বছর থেকে তিনি মূলত এই বিষয় বাংলাদেশ সাবজেক্ট গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেছেন। বাট 1955 সালে তিনি জন্মগ্রহণ করেন। তো 16 বছর বয়সে তিনি যুদ্ধ কি করেন, অংশগ্রহণ করেন। এবং প্রথমত তিনি যারা যুদ্ধ করতো তাদেরকে অস্ত্র দিত, খাবার দিত। পরবর্তী সময় তিনি কি করেছে, কার বাড়ি কুড়িগ্রাম? আমার বাড়ি কুড়িগ্রাম বলতেছে, আচ্ছা ফারিদুল ইসলাম বলেছেন, ফারিদুল হক। পরবর্তী সময় তিনি কি করেছে, বলেছে যে না আমি যুদ্ধ করব, আমাকে বন্দুক দাও। তাকে বন্দুক দেওয়া হয়েছিল। এবং এটার ক্ষেত্রে তিনি যুদ্ধ করার ক্ষেত্রে অনেক মানে পাকিস্তানদের দ্বারা নিগৃহীত হয়েছেন, অনেক অনেক নিগৃহীত হয়েছেন এবং নির্যাতিত হয়েছেন। পরবর্তী সময় পরবর্তী সময়ে তিনি 72 সাল থেকে 95 সাল পর্যন্ত কি ছিলেন, পাগল ছিলেন, অর্থাৎ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। 72 সাল পর্যন্ত 95 সাল পর্যন্ত তিনি তার দেশে ছিলেন না, তিনি কোনো কিছু জানতেন না। মানসিক ভারসাম্য হয়ে পাগল হয়ে সারা বাংলাদেশে ঘুরেছেন। এই 23 বছর তিনি কি করেছেন, সারা বাংলাদেশে 23 বছর তিনি ঘুরেছেন। এতটাই নির্যাতন করা হয়েছিল তৎকালীন সময় মেয়েদের উপরে, এই নারীদের উপরে এতটাই নির্যাতন ছিল যে নির্যাতন সহ্য করতে না পারে দেশকে স্বাধীন দেখার পরে সে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন। এবং 95 সাল পর্যন্ত তিনি এরকমই ছিল। তাকে অনেক খোঁজাখুঁজির পর পরবর্তী সময় বের করা হয় এবং 95 সাল থেকে তিনি মূলত তার বাড়িতেই ছিল। 95 সাল থেকে তিনি তার বাড়িতেই ছিলেন। এখন এখানে দেখেন সেক্টরগুলো সুন্দর করে ভাগ করে দেওয়া আছে ম্যাপের মাধ্যমে। যদি আমি একটু দেখাতে চাই, অনেকগুলো লেকচার এখনো বাকি, সময় একেবারে হাতে নাই। হ্যাঁ, তারপরও লেকচার যেহেতু আপনাদের একটা ম্যাপের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি যাতে মনে থাকে আর কি। হ্যাঁ, নীলফামারী থেকে শুরু করে ব্রহ্মপুত্র নদীর আগ পর্যন্ত, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় থেকে শুরু করে, এটা হচ্ছে 6 নম্বর সেক্টর অধীনে ছিল। কত নম্বর সেক্টর দেখা যাচ্ছে তো না? দেখা যাচ্ছে মনে হচ্ছে। এটা হচ্ছে 6 নম্বর সেক্টর অধীনে ছিল। নীলফামারী, ঠাকুরগাঁও, যাদের ওখানে বাড়ি আছেন তারা এগুলো বলতে পারবেন। এরপর হচ্ছে দেখেন জয়পুরহাট থেকে শুরু করে এই যে যমুনা সেতুর আগে, অর্থাৎ যমুনা সেতু বা যমুনা নদী যেটাকে বিভক্ত করেছে, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, রাজশাহী, জয়পুরহাট থেকে শুরু করে এই পুরোটা ছিল 7 নম্বর সেক্টর অধীনে। এই পুরোটা কিসের, অর্থাৎ যমুনা নদীর অপর পাশে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো ছিল 7 নম্বর সেক্টর অধীনে। এরপর দেখেন যমুনা নদী থেকে শুরু করে এই পাশে টাঙ্গাইল থেকে শুরু করে সুনামগঞ্জ, সিলেটের কিছু অংশ, প্লাস ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি স্থল যে কুড়িগ্রাম, রৌমারী, এই কুড়িগ্রাম, রৌমারী পর্যন্ত ছিল 11 নং সেক্টর অধীনে। কত নং? 11 নম্বর সেক্টর অধীনে ছিল। আর 5 নং সেক্টর ছিল শুধুমাত্র সিলেট এবং সুনামগঞ্জ। সিলেট প্লাস সুনামগঞ্জ ছিল 5 নং সেক্টর। 4 নং সেক্টরও খুব ছোট ছিল, মৌলভীবাজার শুধু 4 নং সেক্টর অধীনে ছিল। এরপর দেখেন হবিগঞ্জ, কিশোরগঞ্জ মিলে, ঢাকার কিছু অংশ মিলে গাজীপুর, নরসিংদী 3 নম্বর সেক্টর অধীনে ছিল। গাজীপুর, নরসিংদী 3 নম্বর সেক্টর অধীনে ছিল। এরপর আসেন আপনারা 8 নম্বর সেক্টর ছিল, কতটুকু বিশাল একটা সেক্টর ছিল 8 নম্বর। সেটা হচ্ছে এই পাশ দিয়ে শুরু করে খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং মেহেরপুর, আপনারা যে নাম শুনেছেন এই মেহেরপুরও 8 নম্বর সেক্টর অধীনে ছিল। কি ছিল? মেহেরপুরও 8 নম্বর সেক্টর অধীনে ছিল। এরপর আসেন 9 নম্বর সেক্টর অধীনে আমি যেটা বলবো, এই নদী পাড়ি এলাকা, অর্থাৎ যেটা আমরা বলবো যে উপকূলীয় যে এলাকা পুরোটা ছিল, পুরোটাই ছিল 9 নম্বর সেক্টর অধীনে। আর 2 নম্বর সেক্টর আপনাদের যেটা বলেছিলাম ঢাকা, ঢাকা যেহেতু বেশিরভাগ অঞ্চলে পড়েছে, ঢাকার 2 নম্বর সেক্টরে চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, মুন্সিগঞ্জ এই জায়গাগুলো পুরোটাই 2 নম্বর সেক্টর অধীনে ছিল। এবং সর্বশেষ যেটা আমরা আছি 10 নম্বর সেক্টর অধীনে ছিল, কোনটা? পার্বত্য চট্টগ্রাম, সরি 1 নম্বর সেক্টর অধীনে ছিল পার্বত্য চট্টগ্রাম। আর পুরো এই যে নদী যে আছে আমাদের, এই নদীটা ছিল 10 নম্বর সেক্টর অধীনে। সাগর এবং নদী যেটা ছিল এই পুরোটা ছিল 10 নম্বর সেক্টর অধীনে। তাহলে সেক্টরগুলো মনে হয় ক্লিয়ার, তাই তো? সেক্টর ব্যাপারগুলো একটু দেখে নেবেন, মাথায় গোলযোগ ধরবে আমি শিওর। এটাকে অবশ্য সময় থাকলে আমি টেকনিকের মাধ্যমে পড়ানোর চেষ্টা করতাম। আগামী ক্লাসে আমাকে একটু মনে করে দেবেন, যদি ক্লাস আপনাদের সাথে আমি নেই, আমাকে একটু মনে করে দেবেন, সেক্টরগুলো আপনাকে আমি সুন্দর করে বুঝাই দেবো। হ্যাঁ, এরপর আসেন দেখি কি আছে আপনাদের জন্য। মুক্তিযুদ্ধের বিভিন্ন অপারেশনের কথা এখানে বলা হয়েছে, দেখেন সুন্দর করে দেওয়া আছে। তো মুক্তিযুদ্ধের অপারেশন প্রথমে আমরা আলোচনা করে ফেলেছি। আর একটা অপারেশন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অপারেশন ব্লিচ বা লারকানা অপারেশন আমরা যেটা বলি, অপারেশন ব্লিচ বা লারকানা অপারেশন, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে যে জানুয়ারি মাসে, মার্চের আগে জানুয়ারি মাসে জুলফিকার আলীর ভুট্টোর বাড়িতে কে বেড়াতে যান বলেন তো? ইয়াহিয়া খান।
তাদের একটা শখ ছিল বক শিকার করা। ওই ওই এলাকাগুলোতে বক প্রচুর পাওয়া যেত। তারা মূলত বক শিকার করার জন্য ইয়াহিয়া খান, তৎকালীন সময়ের সরকার প্রধান ইয়াহিয়া খান, জুলফিকার আলীর বাড়ি ভুট্টোতে, কোথায় লারকানা তার বাড়ি ছিল, লারকানা, পাকিস্তানের লারকানা, সেখানে বক শিকার করতে যান। এবং এই বক শিকার করতে গিয়ে মূলত জুলফিকার আলীর ভুট্টোর সাথে তিনি একটা কাজে লিপ্ত হন যে আমি কোনোভাবে বঙ্গবন্ধুকে আমার শাসনভার দিতে রাজি না। এই জুলফিকার আলী ভুট্টো তাকে সায় দেন যে ঠিক আছে, যদি না দেন, আমি যেহেতু সেনাবাহিনীর প্রধান, আপনি যেহেতু সরকার প্রধান, আর কে আছে এখানে। সুতরাং এই জন্য ওইখানে তারা মূলত চক্রান্ত করে যে কোনোভাবে আমরা বঙ্গবন্ধুকে কোনোভাবে শাসনভার দিব না। এই জন্য ওই যে অপারেশনটা চালায় ওখানে, বা ওখানে তারা যায়, এটার নাম হচ্ছে অপারেশন ব্লিজ বা লারকানা ষড়যন্ত্র। এগুলো ভাইবা বোর্ডে প্রচুর পরিমাণ ধরে থাকে, এগুলো আপনারা একটু মনে রাখবেন। ব্লিজ বা লারকানা আপনাদের পরীক্ষায় আসার জন্য না, আপনাদের জাস্ট একটু বলার জন্য। এরপর আসেন যে কোন কোন মানে যারা বাইরের দেশের মানুষ আছে, তারা কে কে আমাদের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। প্রথম হচ্ছে বীর প্রতীক ওডারল্যান্ড। বীর প্রতীক ওডারল্যান্ডের নাম আপনারা শোনেন নাই? একমাত্র বীর প্রতীক, বিদেশি একমাত্র বীর প্রতীকের নাম কি? এটাই বিদেশি একমাত্র বীর প্রতীক হচ্ছে বীর প্রতীক ওডারল্যান্ড। তাকে একমাত্র বীর প্রতীক খেতাব দেওয়া হয় বাংলাদেশ থেকে। তিনি মূলত প্রথমত একটা বাংলাদেশের বাটা কোম্পানির যে শু আছে, এই বাটা কোম্পানির দায়িত্বে ছিলেন। পরবর্তী সময় তিনি দেখতে পেলেন যে সত্তরের শেষের দিকে তিনি ঢাকায় আসেন এবং আগস্ট মাসের দিকে তিনি টঙ্গীতে বাটা কোম্পানির ভিতরে গেরিলা ট্রেনিং এর আয়োজন করেন। অর্থাৎ এই বাংলাদেশি যারা আছে, বাংলাদেশিকে নিয়ে উনি যেহেতু একটা বড় পদে ছিলেন তৎকালীন সময়, উনি একটা মানে কি বলবো, সামরিক বাহিনীর একটা প্রধান ছিলেন। সামরিক বাহিনীর একটা বড় পোস্টে থাকার কারণে তিনি যুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতেন। এই জন্য তিনি মূলত বাটা কোম্পানির দায়িত্ব নেওয়ার হলেও বাংলাদেশে এসে বাংলাদেশি যারা মূলত ট্রেনিং গুলো নিতে চাচ্ছিল তাদেরকে গেরিলা ট্রেনিং এর ব্যবস্থা করেন। কিসের ট্রেনিং এর? গেরিলা ট্রেনিং দেওয়ার জন্য ব্যবস্থা করেন। এই যে এখানে তিনি হচ্ছে ওডারল্যান্ড। এই গেরিলা ট্রেনিং এ বাংলাদেশকে অনেকটু উপকার করে, কেননা ওর মাধ্যমে যারা ট্রেনিং গ্রহণ করেছিল তারা পরবর্তী সময় মুক্তিযুদ্ধে ভালো কাজ করেছে এবং মুক্তিযুদ্ধে তাদের ট্রেনিং ছাড়াই মূলত তারা কাজ করতে পেরেছে। এই জন্য তাদেরকে, এই জন্য ওনাকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছিল। কাকে? ওডারল্যান্ডকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছিল। প্রাণের বন্ধু ইন্দিরা গান্ধী, আমরা যেটা বলেছিলাম যে প্রাণের বন্ধু ইন্দিরা গান্ধী, আমাদের ভারতের ক্ষেত্রে ভারত আমাদের যে সহায়তা করেছে, এই জন্য সহায়তা করার কারণে ইন্দিরা গান্ধীকে কি বলা হয়? প্রাণের বন্ধু ইন্দিরা গান্ধী। এতে বলা হচ্ছে যে তিনি প্রথমত অনেকেই সহায়তা করেছে, প্রায় 1 কোটি মানুষ, 1 কোটি শরণার্থীকে তিনি কি করেছেন? জায়গা দিয়েছেন। 1 কোটি শরণার্থীকে জায়গা দিয়েছেন, অস্ত্র দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, জায়গাও দিয়েছেন। ঠিক আছে, এই যে 10 নং থিয়েটার রোড আপনাদের জায়গা দিয়েছেন। এরপর আপনাদের কূটনীতিক সম্পর্ক, কূটনীতিক সম্পর্ক তিনি জোরদার করেছেন, কূটনীতিক সম্পর্ক জোরদার করেছেন। আমরা যদি আরো বলি, তিনি তার অবদান কোনোভাবে অনস্বীকার্য নয়। ইন্দিরা গান্ধী পর্যন্ত খুব ভালোভাবে সবকিছু করেছেন। সেনাবাহিনী দিয়েছেন আমাদেরকে, সেনাবাহিনী দিয়েছেন, পাশাপাশি গোলা বারুদ, বিমান দিয়েছেন, বিমান, বিমান, জাহাজ, সবকিছু আমাদের ইন্দিরা গান্ধী দিয়েছেন। সুতরাং তার অবদান আমরা কোনোভাবে ভুলতে পারবো না। ইন্দিরা গান্ধী আমাদের যুদ্ধক্ষেত্রে প্রচুর পরিমাণ ভূমিকা রেখেছেন। যদিও পরবর্তী সময়ে রাজনীতির ডালা চলে আমরা তাকে ভুলে গিয়েছি বা ভুলতে বসেছি, কারণ রাজনীতির অনেকগুলো মোড় ঘুরে গিয়েছে। কি হয়েছে? রাজনীতির অনেকগুলো মোড় ঘুরে গিয়েছে। এরপর রবিশঙ্করের কথা বলা হয়েছে। জর্জ হ্যারিসন, আপনারা সবাই জানেন, কনসার্ট ফর বাংলাদেশ কার আয়োজন করেছিল? রবিশঙ্কর, জর্জ হ্যারিসন এবং বব ডিলান। আমরা এই দুজনের নাম জানি, কিন্তু ওই মানুষটার নাম জানি না। ওই মানুষটার নাম অনেকে জানেন না। বব ডিলান কাছ থেকে মনে রাখেন যে বব ডিলানও কনসার্ট ফর বাংলাদেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আর এটা কখন আয়োজন করা হয়? 1 আগস্ট 1971 সালে, অর্থাৎ অগাস্ট মাসের 1971 সালে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে মূলত কনসার্ট ফর বাংলাদেশ করা হয়। আর প্রধান শিল্পী কি ছিলেন? জর্জ হ্যারিসন ছিলেন প্রধান শিল্পী। ব্র্যান্ড দলের নাম ছিল বিটলস, ব্র্যান্ড দলের নাম বিটলস, খুবই তৎকালীন সময় ছিল এটা। এই সাহায্যের জন্য নাকি কলকাতাকে ভারতের মধ্যে নিয়ে এনেছে আগের মানুষ বলতো। ঠিক, আমি এটা জানি না ভাই, এটা সম্পর্কে আমি অত বড় হই নাই, এতটুকু আমি জানি না। আমি যতটুকু ইতিহাস জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমি কখনো কন্ট্রাডিকশনের মধ্যে না, হ্যাঁ, আমি আপনাদের দলে। সুতরাং আপনারা কন্ট্রাডিকশন মূলক বা দ্বন্দ্ব বাঁচতে পারে এরকম কিছু বলবো না, আপনাদের ক্লাসগুলো রেকর্ডেড থাকে, সুতরাং এই মাথায় এটা রাখবেন সবাই। এরপর দেখেন, ভারতীয় সেতারা বাদক হচ্ছে রবিশঙ্কর। কনসার্ট ফর বাংলাদেশের উদ্দেশ্য ছিল কি? মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করা। এটা হচ্ছে জন্য হবে, মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করা। এবং তারা, আপনারা জানেন, তৎকালীন সময় প্রায় 2 লক্ষ ডলার, 2 লক্ষ ডলার বাংলাদেশকে কিন্তু সহায়তা করেছিল। কত লক্ষ? 2 লক্ষ ডলার। এই মাথায় হাত দিয়ে থাকা যায় না, মাথায় হাত দিয়ে কত জানে দুঃখ হয়েছে, মাথায় হাত দিয়ে আছে। ঠিক আছে, 2 লক্ষ ডলার বাংলাদেশকে তারা সাহায্য করেছিল। তাহলে এগুলো হচ্ছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে কারা কারা হেল্প করেছিল। এরপর সাইমন রিং,
সাইমন রিং এর নাম আপনারা সবাই শুনেছেন। তিনি যদি না থাকতো বহির্বিশ্বে অনেক কিছুই কিন্তু হতো না। তিনি না থাকলে বহির্বিশ্বের মানুষ বাংলাদেশ সম্পর্কে জানতো না। একমাত্র সাংবাদিক ছিলেন তিনি, সাইমন রিং। তিনি বহির্বিশ্বে বাংলাদেশের এই নৃশংস হত্যাযজ্ঞ তুলে ধরেছিলেন। আর এটা মূলত এর কাগজপত্র, এই পেপারের ব্যাপারগুলোই মূলত জাতিসংঘে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছিল। এই জন্য সাইমন রিংকেও বাংলাদেশের একজন কি বলা হয়, একজন মানে বন্ধু প্রতিম বলা হয়, এবং বাংলাদেশকে সহায়তা করেছেন প্রচুর পরিমাণে, এই লোকটা করেছেন সহায়তা। এবং তিনি গণহত্যার বিবরণ বিশ্ববাসীর নজরে আনেন 30শে মার্চ প্রকাশিত সংবাদের মাধ্যমে। 26শে মার্চ মারে মানুষকে, 30শে মার্চ তিনি সারা বিশ্বকে জানিয়ে দেন যে বাংলাদেশে এরকম গণহত্যা হচ্ছে। সুতরাং সাইমন রিং এর অবদানও কোনোভাবে আমরা ভুলবো না, বা ভুলার মতো না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কোথায় কে ছিলেন? এই রুবেল হোসেন ভাই, মাথার উপর দিয়ে কি যাচ্ছে বলেন? আপনার মাথার উপরে অন্য কিছু ঘুরতেছে তাই মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি শিওর। আপনি এখন পড়াশোনা মাথায় না নিয়ে আপনি রাজনীতি মাথায় নিয়েছেন, এই জন্য আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক আছে, রাজনীতি ছেড়ে পড়াশোনায় আসুন, মাথার উপর দিয়ে কিছু যাবে না। তাহলে দেখেন, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় কি করা হয়েছিল, যারা যারা মূলত আমাদের সময় ছিলেন বাইরের জন্য, এগুলো আপনাদের জানা দরকার। জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান ছিলেন। জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান, যিনি মায়ানমারের ছিলেন, মায়ানমারের নাগরিক ছিলেন। ঠিক আছে, মায়ানমারের নাগরিক ছিলেন। স্যার আপনার কথার ফাঁকে ফাঁকে বেশ মজা। এটা তো ঘুম পালাইতে হবে, ঘুম না পালাই। এখন আপনাদের কয়টা বাজে? আর 9টা বাজানি, এত তাড়াতাড়ি যদি ঘুমান কেমন? এত অলস হলে কি চলে বলেন তো? এত অলস হওয়া যায়? আপনারা জানেন এই ক্লাসটা 9টায় শেষ করে আমি 9টা থেকে 12টা পর্যন্ত আরেকটা ক্লাস নিব। বোঝেন তাহলে আমার ঘুম কোথায়? এরপর আমাকে বাসায় ফিরতে হবে, ফ্রেশ হতে হবে, আমার পড়াশোনা আছে, সেগুলো করতে হবে। আবার আগামীকাল সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত আমার ক্লাস আছে। তাহলে আমরা কি করি? আমরা তো মেশিনের চেয়েও বেশি কিছু, তাই না? এরপর আমার ক্লাস আছে বিসিএস ব্যাচের সাথে, আবার এনটিআরসি আরেকটা ব্যাচ আছে আপনাদের, অন্য ইভিনিং ব্যাচ, সেটার সাথে আমার ক্লাস আছে। আচ্ছা কথা বলেন, সমস্যা নেই, শেষ করে নেই, একেবারে সময় কম আমাদের। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কে কি ছিল এগুলো একটু আপনারা পড়ে নেবেন। মূলত এর মাধ্যমে আমি বলতে পারি যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় আপনাদের যেগুলো বাকি থাকবে আমি ওগুলো নিয়ে পরে আলোচনা করব, কারণ খুবই সময় কম। আপনাদের কিছু দু একটা কথাবার্তা হয়তো শুনতে হবে, তারপরে আবার আমাকে আর অন্য ক্লাসে ঢুকতে হবে। হ্যাঁ, তো আপনাদের যা যা কথা বলার আজকের লেকচার সম্পর্কে আপনাদের অনেক কিছু চেষ্টা করেছি যতটুকু দেওয়ার। তবে আধা ঘন্টা যে খেয়েছেন আপনারা না, ওটা আমার ক্ষতি করেছেন। হ্যাঁ, ওটা আপনাদের ক্ষতি না, তো এটা আমার ক্ষতি করেছেন। অযথা তর্ক করে আধা ঘন্টা খেয়ে ফেলেছেন। এখন এই গ্যাপটা আমি আর পূরণ করতে পারলাম না আপনাদের সাথে। ঠিক আছে, তো আশা করি এর পরবর্তীতে এরকম হবে না। এর পরবর্তীতে যা হবে তাই মানবেন। স্যার যে আসুক সেটাই মানবেন। আমি যতটুকু পারছি চেষ্টা করছি। আপনাদের হয়তো প্রিয় স্যারের মতো হতে পারিনি, বা আপনাদের অনেকের প্রিয় স্যার আছে তাদের মতো হতে পারিনি। তারপরে যতটুকু চেষ্টা করেছি আপনাদের করে দেখাইছি। এবং যাদের অনেকে, আমি আবারও বলি ভাই, আমি সবার প্রিয় হতে পারবো না। পৃথিবীর কোনো মানুষের সবার প্রিয় হতে পারবে না। যদি সেটা হয় সেটা মানুষ হবে না অবশ্যই, নবী রাসূল হবে আর না ফেরেশতা হবে। ঠিক আছে, সুতরাং যতটুকু চেষ্টা করেছি দেওয়ার জন্য। আপনাদের যদি কথা বলার থাকে জাস্ট 30 সেকেন্ড করে বলবেন, 55 বাজে। হ্যাঁ, আহ পিঙ্কি নাথ, আপনাকে আগে দিচ্ছি ফ্লোর, আপনি কথা বলতে পারেন। জাস্ট ক্লাস নিয়ে কথা বলবেন, অভ্যন্তরীণ কথা। আমি কিন্তু সার্ভিস নিয়ে কোনো কথা আপনাদের শুনবো না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নমস্কার স্যার। স্যার ভালো আছেন? হ্যাঁ নমস্কার, আলহামদুলিল্লাহ ভালো আছেন, আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার। স্যার আমার সমস্যা হচ্ছে আমি মেসেজ দিতে পারছি না আপনাকে। মানে চ্যাটের যে অপশনটা, আমি আপনাকে কোনো প্রশ্নের অ্যান্সারই দিতে পারছি না, আমি এটা লিখতে মেবি পারছি না আপনার কিছু। ব্রাউজার সমস্যা, সম্ভবত আপনার ব্রাউজার সমস্যা। এখান না থেকে কোনো স্যার। সমস্যা না। স্যার আমি তো প্রাইমারি ব্যাচেও আছি আপনাদের এখানে। ওখানে কিন্তু আমি করতে পারছি, কিন্তু শুধু আমি এনটিআরসি যে না, ব্যাচটা এখানে ওখানেই এখানে করতে তো পারছি না। আমাদের এরকম কোনো সমস্যা হলে সবার হতো, আপনার একাই হতো না। তারপরে যদি টেকনিক্যাল কোনো সমস্যা থাকে আমাদের এখানে টেকনিশিয়ান আছে। পরবর্তী ক্লাসে আপনি ট্রাই করে দেখেন, না হলে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা স্যার, নমস্কার স্যার। ঠিক আছে। মুজাহিদ ভাই আপনি বলতে চাচ্ছেন, মুজাহিদ ভাই আপনি শুরু করুন। খুব তাড়াতাড়ি ভাই, হ্যাঁ, আমাকে একটু রেস্ট নিতে হবে, তো এই জন্য আর কি তাড়াতাড়ি করার চেষ্টা করেন। আমি বলতে চাচ্ছিলাম, জি, আহ, আপনি আলোচনা খুবই সুন্দর ভাবে আমরা বুঝতে পারছি। কিন্তু এর সাথে আমাদের ওই যে আপনি যে আলোচনা বলেন, মানে প্রশ্ন কাটা প্রশ্ন ধরেন আমাদের, এই কাটা প্রশ্নগুলো আমাদের একটু মনে রাখা কষ্টকর হয়। তো আপনি ওইগুলো একটু যদি লিখে দিতেন আমাদের একটু কোন সহজ হইতো। কোন ধরনের? এই শর্ট প্রশ্ন।
আচ্ছা, শর্ট প্রশ্নগুলো আমি বলি আপনাদের, আজকে আমি লিখে দিতাম যদি আধা ঘন্টা লস না হতো, অনেক কিছু লিখে দেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমার তো মাথায় কাজ করতেছে লেকচারটা শেষ করতে হবে, তারপরে কিন্তু শেষ হয় নাই। এখনো বীর মুক্তিযোদ্ধা, আমাদের এখনো বীর শ্রেষ্ঠগুলো বাকি রয়ে গেছে, এগুলো পরের লেকচারে যদি পারি শেষ করে দেবো, আর না পারলে আপনারা পিডিএফ থেকে পড়ে নেবেন। তবে আমি চেষ্টা করেছিলাম যে আপনাদের সাথে ভালোভাবে শুরু করে ভালোভাবে শেষ করা, কিন্তু ওই আধা ঘন্টায় আমাদের কিন্তু অনেকটা গ্যাপ করে দিছে। হ্যাঁ, আমাকে আল্লাহ, ভুলের কারণ হয়ে গেছে স্যার, সমস্যা নেই, দুঃখিত। ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তী লেকচার সাথে, যদি আপনাদের সাথে আমার দেখা হয় আবার পরবর্তী লেকচার থেকে আমি সমাধান করার চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। জাযাকাল্লাহু খাইর। সুজন ভাই, আপনি বলতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার ব- কয়েকটা প্রশ্ন ছিল স্যার, তিনটা প্রশ্ন আমি দুই জায়গায় দুই রকম উত্তর পাইছি স্যার। জি বলেন। সেটা তাড়াতাড়ি বলি। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? এক জায়গায় ছিল সাগরের পানি আর এক জায়গায় ছিল নদীর পানি। ভাই গ্যামজাম হচ্ছে বেশি কোথায়, একটু মিউট করুন। কোন পানিতে? কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি স্যার, সাগরের পানিতে না নদীর পানিতে? মানে দুই জায়গায় দুটো নদীর উত্তর। পানিতে অবশ্যই অক্সিজেন বেশি। আরেকটা স্যার, রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান এক জায়গায় ছিল ভিয়েতনাম আর এক জায়গায় উজবেকিস্তান। রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা, এটা সুবিধা ভিয়েতনাম। বিদ্যমান ভিয়েতনাম। আরেকটা ছিল স্যার, বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স অর্থ প্রেরণ করে কোন দেশ? এক জায়গায় ছিল সৌদি আরব, আরেক জায়গায় ছিল যুক্তরাষ্ট্র। সৌদি আরব। ধন্যবাদ স্যার। ওকে, শারমিন শম্পা, শুরু করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি আপু বলুন। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো ধন্যবাদ। লাগছে, আশার থেকে অনেক বেশি পাইছি। আর হচ্ছে আমার ওই যে সার্চ অপশনটা, আমারও এই সমস্যা, আমি অনেক কোশ্চেনের অ্যান্সার করতে গেছি কিন্তু আমি দিতে পারি না অ্যান্সার গুলা, হয়তো মানে বা আমার হচ্ছে মনে না, হচ্ছে এখানে যাচ্ছিল চ্যাট না। লিমিট থাকতে পারে, চ্যাট লিমিট থাকতে পারে, সেটা যদি কারিগরি ত্রুটি হয় সেটা আমরা ঠিক করে দেবো। আর যদি আপনাদের কোন ব্রাউজারগত সমস্যা হয় তাহলে আপনারা নিজ দায়িত্বে দয়া করে মানে সমাধান করে নেবেন। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে স্যার, আচ্ছা, নেক্সট ক্লাসগুলো আপনার পাইলে ভালোই হবে স্যার। ইনশাল্লাহ আসার চেষ্টা করব। এরপরে কে আছেন? শহীদুল ভাই আছেন। অনেকে হাত তুলেছেন ভাই, আমি আসলে হাত তো অনেকে তুলে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি, কতজনের অ্যান্সার দেবো বলেন। আচ্ছা, এরপর কে? শহীদুল ভাই আপনি একটু বলেন, আমি শেষ করবো তাড়াতাড়ি। আপনারা আপনাদের মতামতগুলো কমেন্টে জানাতে পারেন, সমস্যা নেই, আমি এক কথায় সব উত্তর দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কেমন আছেন? ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো ক্লাস আছেন? কিন্তু অনেক সুন্দর হয়েছে স্যার, ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। না, ঠিক আছে, চেষ্টা করেছি ভাই, এইভাবেই আসলে চালায় আমি তো যান। আর আর ওরকম না, স্যার, তারপরে একটা প্রশ্ন ছিল স্যার, ওই যে মানে প্রিলিমিনারি আর ওই লিখিত পরীক্ষা কি একসাথে হয়? কিসের? এই যে এনটিআরসি? এনটিআরসি। না 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 না, এটা সম্পূর্ণ আলাদা পরীক্ষা হয়, এবং প্রিলিমিনারি পাস করার পরে আপনি লিখিত, তারপরে ডেট হবে, লিখিত দেওয়ার পর ভাইবা দিবেন, তারপরে সেন আপনার সবকিছু। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, ভালো রুবেল ভাই, থাকেন, রুবেল ভাই আসসালামু অনেকক্ষণ ধরে আলাইকুম। হাত তুলে আছেন মাওলানা গুলোর মধ্যে, বলেন ভাই, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন ভাই? জি স্যার, স্যার আপনার ক্লাসটা একদম অসাধারণ স্যার। আমরা তো স্যার ধন্যবাদ আপনার ভাই। ক্লাস প্রস্তুত করছি বুঝছেন, জি, কিন্তু স্যার অনেক সুন্দর হয়েছে ক্লাসটা আপনার। ধন্যবাদ আপনাকে। তবে আমাকে কেউ তেল দিবেন না, বলে দিলাম ভাই, কেউ কিন্তু পাম দিয়েন না, হ্যাঁ? আমার ক্লাস যদি বাস্তবে সুন্দর হয় সেটা বলবেন, কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখি তো এরকম বলে। তবে আমি চেষ্টা করেছি, যদি আধা ঘন্টার সময় বেশি পাইতাম তাহলে কিন্তু আমি আরো ভালো করতে পারতাম। হ্যাঁ, আরো ভালো করতে না পারতাম, যাই স্যার, হোক, সমস্যা নেই। স্যার পাম দিছি না তো স্যার, কি বলেন আপনি? আরে না না, এমনি মজা করে বলতেছি ভাই, এটা কি আর এমনি সবসময় বলি না নাকি? স্যার, আপনার ক্লাসটা স্যার আসলেই স্যার অনেক সুন্দর হয়েছে ঠিক ক্লাসটা। আছে, ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর সার্ভিসে এই ব্যাপারগুলো সার্ভিসে আসলে আমরা ডিল করে থাকি, আমি আপনার ক্লাসে আসবো কিনা, আমার ক্লাসের ফিডব্যাকটা পাইলেই সার্ভিসে হয়তো সে বিষয়ে কথাগুলো বলে। তবে আশাবাদী যে আপনাদের ক্লাসে আমার দেখা হবে ইনশাল্লাহ আবার। জি তানজিনা তমা, ইনশাআল্লাহ। আপনাকে দিয়ে আমি দোয়া শেষ স্যার। করতে চাচ্ছি, 9টা 1 বেজে গেছে। জি তানজিনা তমা আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে, কিন্তু স্যার আমারও সেম প্রবলেম, আমি মানে অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে কিন্তু চ্যাট আমি অপশনে তো আমার মেসেজ একটা একটা কথাই আপনাদেরকে শেষ করে দিলাম এই ব্যাপারগুলো, আমি আশা রাখি যে এটা একটা কথায় উত্তর শেষ। যদি আমাদের সমস্যা থাকে আমরা সমাধান করব, আর যদি আপনাদের সমস্যা হয় ব্রাউজারগুলো চেঞ্জ করে আবার গিয়ে আবার ঢুকে আবার যদি যান সেক্ষেত্রে দেখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ স্যার, গুড নাইট। ঠিক আছে, গুড নাইট, সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আবার দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভরাত্রি, আল্লাহ হাফেজ।